স্বাগত জানাচ্ছি ব্রিট রবিন 10Qর আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি প্রিয়দর্শিনী সুমি। দর্শক, চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে পড়ছে রাজনীতিবিদদের প্রচারণায়, প্রতিশ্রুতিতে। দর্শক, এই মুহূর্তে আমাদের হাতে আছে মাদারীপুর 2 আসনের বাংলাদেশ খেলাফতে মজলিসের যিনি প্রার্থী আছেন মুফতি আব্দুস সোবহান। আমরা মুফতি আব্দুস সোবহানের কাছে চলে যাব এই মুহূর্তে। সেখানে আমাদের প্রতিনিধি আছেন, তাকে 10টি প্রশ্ন নিয়ে আছেন, আমরা শুনবো তার কথা। আমি সংসদ সদস্য নির্বাচিত হতে চাই এই কারণেই যে অতীতে যতগুলো নির্বাচন হয়েছে এবং প্রতিনিধিত্ব পেয়েছে তারা জনগণের পাশে দাঁড়ায় নাই এবং জনগণকে ওয়াদা দিয়ে বারবারই তারা জনগণের ধোঁকা দিয়েছে এবং তাদের পাশে দাঁড়ায় নাই। তাদেরকে দুঃখের ভিতরে ফেলে উনি ওনার অট্টালিকায় বসে শুধু হুকুম করতেন আর দেশকে অরাজকতা সৃষ্টি করেন এবং কেউকে তারা সুখে শান্তিতে সুষ্ঠু পরিবেশে থাকতে দেন নাই। এবং আইন প্রণয়নের জন্য এই দেশে পূর্বের ব্রিটিশ আইন এখন পর্যন্ত পরিচালিত আসে। আমরা যদি ইসলামী দলগুলা 11 দলীয় জোট যদি আমরা ক্ষমতায় যেতে পারি, ওই পুরনো আইনগুলা বাতিল করে আমরা পুনরাবৃত্তভাবে আমরা কিছু সংখ্যক বাতিল করব, কিছু সংখ্যক মুসলমানের পক্ষপাতিত্ব হয়, রাষ্ট্রের জন্য উপকারিত হয়, ইসলামের জন্য উপকারিত হয়, ওগুলি আমরা পাশ করে জনগণের জন্য খেদমত করার জন্য প্রচেষ্টা চালিয়ে দেব। আমার দল মনোনয়ন তো দিয়ে সেই কারণে যে মনে হয় তারা ভেবেছে আমি উপযুক্ত, এই জন্য আমাকে মনোনয়ন দিয়েছে। আমার আয়ের উৎস বলেন যে ট্রাভেলস এজেন্সির ব্যবসা বাণিজ্য, টুকটাক আরও কিছু ব্যবসা বাণিজ্য করি। আমার সমাজের ভিতরে কিছু সংখ্যক অশৃঙ্খলা বা অনেক জুলুম নির্যাতনকারী লোক আছে, তাদেরকে আমি সর্বদাই আইনের ভিত্তিতে এবং আইনের শাসনের দিকে আনতে চেষ্টা করি, আইনকে মানার জন্য তাদেরকে ধাবিত করি এবং শক্তভাবে আমি মনে করি যদি তাদেরকে আমি আইনের দিকে আনার চেষ্টা করি তখন তারা ওই শক্ত হাত থেকে চুরমার হয়ে যাবে। তাই ইসলাম আমাদেরকে কখনো শক্ত হাতে দমন করতে বলে নাই, নরম হাতেই দমন করে তাদেরকে ভালোবেসে এবং তাদেরকে দাওয়াত দেওয়া শিখিয়েছেন। তত করে আমি ওই রকম ভাবি সকলকে দাওয়াতের ভিত্তিতে আমরা আইনের শাসনের দিকে এনি এবং আমরা একক হাতে পরিচালিত হই না, আমরা কোরআন এবং হাদিসের ভিত্তিতে আইনটাকে আমরা প্রণয়ন করতে আমরা চাই সমাজে। আমরা কোরআন হাদিসের আইনকেও 100 বছর আইন হোক আর যা আরও 200 বছর আইন হোক, 300 বছর আইন হোক, আমরা ওই আইনকে যেটা রাখার জন্য উপযুক্ত হবে, চাই বেধর্মী করে যাই হোক, সমাজের জন্য মুসলমানের জন্য ওটা যদি আমরা মনে করি ভালো, ওইটাকে আমরা রাখবো। যেটা ইসলামের সংঘর্ষ আমরা ওই আইনকে আমরা পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আমি কোরআন হাদিস আইন মানবো এবং আমরা ওলামায়ে সমাজ ইসলামী দলগুলা ইজমা এবং কিয়াস মানে তার পরিবর্তে 4টা জিনিসের পরিপ্রেক্ষিতে আমরা আইনকে পরিণত করব। প্রযুক্তি আমাদের নিজেদের ভিতরে আগে আনতে হবে, তারপরে ওই প্রযুক্তিটা প্রভাব বিস্তার করতে হবে। যেমন নাকি আমাদের দেশে অনেক প্রযুক্তি জিনিস আছে কিন্তু আমরা ওই জিনিসটাকে শক্ত হাতে আমরা আনতে পারি না যে কোনো কারণে। পাশে আমাদের দেশ আরও অন্য দেশ, তাদের কারণে প্রযুক্তিগুলোকে আমরা সঠিকভাবে আমরা এটা পালন করতে পারি না। আর আমরা যদি জোট ইসলামিক সমমনা দলগুলো যদি আমরা এগুলোকে আনি, আমরা এই প্রযুক্তিকে ইসলামী আইনের ভিতরে এনে আমরা ওই প্রযুক্তিকে আমরা বাস্তবায়ন করব। আমাদের ইসলামী দলগুলো যদি সরকার গঠন করতে পারে, আমরা পরামর্শ ভিত্তিক কোরআন হাদিসের ভিত্তিক ইসলাম ইজমা এবং কিয়াস এটার সম্ভাবনা করে আমরা সেটাকে আইন পরিণত করব। ওই ভিত্তিতে আমরা রাষ্ট্রকে পরিচালনা করব। এককভাবে কেউ কোনো আইন পরিণত করবে না। যেমন অতীতে কোনো কালামানিক দলামানিক বলেন এবং রিটায়ার্ড হয়ে দিয়ে আবার তারা পূর্ণবল হয়ে আমাদের অনেক নেতা নেতৃত্ব থেকে আমাদেরকে শহীদ করেছে। এই সুযোগ আর আমরা হাত থেকে হারাইতে রাজি না। আমি শক্তিশালীর পক্ষে তাদের, কিন্তু আমরা আশা করি তারা নিজেরা আগে শক্তিশালী হবে, তারপরে আমরা শক্তিশালী করব। যেমন নাকি গতকাল আমাকে আপনি বা কেউ প্রশ্ন করেছিলেন যে আমরা সাংবাদিকরা নির্যাতিত হই সবসময়। আমি সাংবাদিকের উদ্দেশ্য করে বলছিলাম যে ভাই, আপনার যে সরকার আসবে সেই সরকারেরই আপনারা সাপোর্ট করেন না। আপনারা সত্যটাকে সত্য বলবেন, মিথ্যাটাকে মিথ্যা বলবেন। যদি মিথ্যা বলেন কালোকে কালো বলবেন,
সাদাকে সাদা বলবেন, আর যদি সাদাকে কালো বলেন, কালোকে সাদা বলবেন, অবশ্যই তারা নির্যাতিত নিষ্পেষিত হবে। আর যদি নাকি আপনারা সঠিকভাবে চলেন, আপনারা নির্যাতিত হবেন, তার পরিণাম আপনাদের আগামীতে ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। আমরা একটা সেলফ গঠন করব, সেলফ গঠন করে তারপরে আমরা কিভাবে কি করব, সেলফ গঠন করে আমরা কিভাবে কি করব, আমরা পরামর্শের ভিত্তিতে আমাদের গ্রাম্য একটা অবকাঠামো থাকবে, গ্রাম্য একটা সালিশি বৈঠক, পরামর্শ, যেটাকে আমরা পরামর্শ বলি। আমাদের কিন্তু সুরাভিত্তিক আমাদের রাজনৈতিক দলগুলা, তার ভিতরে অন্যতম হলো যে আমাদের জামাত ইসলামী, ওনারা সুরাভিত্তিক ব্যতীত কোনো সময় কোনো কাজ ওনারা করে না। যেমন নাকি কেউ একটা ওনাদের সংগঠনের ভিতরে, আমাদের সংগঠনের ভিতরে এককভাবে যদি কেউকে চাপ প্রয়োগ করে, আর যদি ওইটা যদি দেখে যে আমির সাহেব মানে এলাকা ভিত্তিক যে আমির, উনি যদি শোনে যে এই জিনিসটা ওনারা শক্তি প্রয়োগ করছে জনগণের উপরে, তখন তাকে ভূমিকা রাখে, তাকে যে তুমি কেন এককভাবে সেটাকে শক্তি প্রয়োগ করলা এবং আইন তোমার হাতে কেন তুলে নিলা। যেহেতু এটা আমাদের পরামর্শ ভিত্তিক, এটা আলোচনা করে আমরা এটাকে প্রণয়ন করব। আমাদের দেশটা সোনার বাংলা নামে পরিচিত, সত্যি সোনার বাংলা নামে পরিচিত। আমার ওস্তাদ, আমার মুর্শিদ মৌলানা শাইখুল হাদিস আজিজুল হক বলতেন যে আমাদের দেশে এত খনিজ সম্পদ আমরা নিজেরাই উঠাইতে পারি না, আমরা অন্য লোকের গোলাম হই, কারো আমরা চাপরাশি হই, কারো আমরা চাকর হই। এই চাকরতের কারণে আমার জনগণটা নির্যাতিত নিষ্পেষিত থাকে, আমরা দেশ উন্নত হয় না। আর আমরা যদি ইসলামিক দলগুলো যদি আমরা এরকমভাবে একত্রিত হতে পারি, আমাদের সোনার দেশ সোনার দেশই হবে। আমরা খনিজ সম্পদগুলো উত্তোলন করব, যদিও কাউকে কোনো কিছু বিনিময়েও যদি হয়, পারিশ্রমিকভাবে যদি আমাদের দেশে যন্ত্রপাতি নাই, যন্ত্রপাতি আনবো। আর যদি আমাদের ওই রকম কারিগর না থাকে, আমরা কারিগর আনবো, কিন্তু আমরা নিজের হাতে আমরা তুলে নেব, অন্যের হাতে দিয়ে আমাদের সোনার বাংলার দেশের এই জিনিসগুলো আমরা কারো হাতে অর্পণ করব না, আমরা নিজেদের হাতে নিজে অর্পণ করব। আমি একটা কথা আপনার বলে চাই যে সৌদি আরবের সরকার বাদশাহ ফয়সাল, ওনার দেশে তেল সমুদ্র ছিল, তেলের দেশ ছিল, স্বর্ণর দেশ ছিল, এখনও আছে। জমি কাটার যখন ওনাকে চাপ দিল যে আপনার দেশের যেগুলো সম্পদ আছে এই সম্পদ আমরা উঠাবো, আমাদেরকে শতকরা 12 দিতে হবে, আর 4 আপনাদেরকে দেব। উনি বলছেন যে জমি কাটা তুমি শোনো, এই দেশের যে খনিজ সম্পদগুলো আছে, তেলের দেশ, স্বর্ণের দেশ, তামার দেশ, অন্য জিনিসের ভরপুর ভরা, তুমি জানো যে এইগুলো আমার কিছু দরকার হবে না। আমার এই খেজুরের বাগান আছে, দরকার হলে আগে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নাকি একটা খেজুর খেয়ে দিন কাটাতেন, আমি খেজুর খেয়ে দিন কাটাতে চাই, কিন্তু তোমাদেরকে আমার সম্পদ হাতে তুলে দেবে না। তদুপরি আমরাও কোনো কাফের বেঈমানদেরকে আমরা আমাদের সম্পদ হাতে তুলে দেব না। আমরা আমাদের দ্বারাই আমরা উত্তোলন করব, আমার দেশকে সোনার দেশে পরিণত করব, সমাজকে আমরা সুস্থ সমাজ নামে সুস্থ সমাজকে পরিণত করব ইনশাআল্লাহ। দর্শক, শুনছিলাম মাদারীপুর 2 আসনের খেলাফতে মজলিস থেকে যিনি আছেন প্রার্থী, তারকে নিয়ে আমরা কথা শুনছিলাম। মাদারীপুর 2 আসনের মুফতি আব্দুস সোবহান, তিনি বলছিলেন আগামী সংসদ নির্বাচনে তিনি যদি নির্বাচিত হয়ে থাকেন তার কি পরিকল্পনা আছে, তিনি কি ভাবছেন পরবর্তী সংসদ নিয়ে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, মাদারীপুর 2 আসনটি মাদারীপুর সদর এবং মাদারীপুর রাজৌর উপজেলা নিয়ে গঠিত এবং মাদারীপুর সদর, মাদারীপুর 2 এর মোট ভোটার 4,36,233 জন, পুরুষ ভোটার 2,23,624 জন এবং নারী ভোটার 2,12,601 জন এবং তার সাথে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 8 জন। এই নিয়েই মাদারীপুর 2 আসনটি গঠিত। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো এপিসোডে অন্য কোনো প্রার্থীর আলোচনা নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।